যে পিজিসিবি প্রস্তুতি 2021 সামনে আমাদের অনেক বড় একটা নিয়োগের পরীক্ষা আছে, সম্ভবত অক্টোবরের ফার্স্ট উইকে অথবা মাঝামাঝি সময়ে এক্সামটা হয়ে যাবে। অনেকেই বলতেছে যে এক্সামটা সেপ্টেম্বরের শেষের দিকে হবে, কিন্তু আমার কেন জানি মনে হয় না যে এক্সামটা সেপ্টেম্বরের শেষের দিকে হবে। কারণ হচ্ছে আমাদের রানিং যে নিয়োগটা, সেই নিয়োগটার রেজাল্টটি এখনও দেয়নি, সেইটা সামনে মাসে দিবে। দেন সেইটার নিয়োগ সম্পন্ন করতে 1 মাস তো লাগবে। দেন তারপরে না পরবর্তী পরীক্ষা নেওয়া হবে আর কি। তো এই জন্য আমার মনে হয় অবশ্যই পরবর্তী পিজিসিবির এক্সাম অক্টোবরেই হবে, যেহেতু অনেক জরুরি, অনেক পদ খালি তাদের, সেই সাপেক্ষে আসলে এক্সাম তাড়াতাড়ি হবে। তো তার ওই ধারাবাহিকতায় আমি চিন্তা করেছি যে আমরা তো যখন পড়াশোনা করি তখন এত বিস্তরভাবে পড়াশোনা করার চিন্তাভাবনা করি যে এত বেশি পড়ে ফেলি যে এক্সামের আগে আর আমরা রিভিশন দিয়ে শেষ করতে পারি না, আবার কোনটা পড়বো কোনটা ছাড়বো বুঝতেও পারি না। দেন এক্সামে যায় আসলে এত সহজ প্রশ্ন আসে, কিন্তু সেইটা দেখে না আসার কারণে, সেই টপিকটা অনেক দিন আগে পড়ে থাকার কারণে আমরা সেই সহজ জিনিসটা ভুল করে চলে আসি। বাসায় এসে দেখি যে ম্যাথটা ভুল করে ফেলেছি। কেন ভুল করেছি? কারণ এই ম্যাথটা আমি বহুকাল দেখিনি, কিন্তু আমি পারি, কোনো এক সময় পারি, বাট রিভিশন না দেওয়ার কারণে আজকে আমি ম্যাথটা সলিউশন করতে পারিনি। আর চাকরি পাওয়ার জন্য একটা ইজি ম্যাথ ভুল করার জন্যই যথেষ্ট। কারণ যারা রেগুলার স্টুডেন্ট, যারা সিলেবাস বোঝে, তারা কিন্তু ওই বরাবর যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু ভুল করবে না। আর তুমি যদি ওই ভুলটা করো বা আপনি যদি ওই ভুলটা করেন, তাহলে কিন্তু আর টিকার সম্ভাবনা নেই পরীক্ষায়। কারণ কম্পিটিটিভ এক্সামে তো একে অপরের সাথে লড়াই ছাড়া তো কিছুই না। কারণ লাস্ট পিজিসিবির এক্সাম 8000+ এক্সাম দিয়েছে, বাট টিকাইছে কতজন? অনলি 600 জন টিকাইছে। এখানে একটু সমস্যা হয়েছিল, কোশ্চেনের একটু তারতম্য হয়েছিল ফার্স্ট শিফট সেকেন্ড শিফট, যা আপনারা অনেকেই জ্ঞাত আছেন। যার কারণে এক্সামটা তাদের আবার দ্বিতীয়বার আবার নিয়েছিল, ফার্স্ট শিফট থেকে 300 জন, সেকেন্ড শিফট থেকে 300 জন। একটা জিনিস চিন্তা করেন তো, যে 8000+ ক্যান্ডিডেট থেকে অনলি 600 জন স্টুডেন্ট টিকেছিল ক্যান্ডিডেট। দেন 600 জন পরীক্ষা নিয়ে আবার সেখান থেকে 300 জন বাদ দিয়েছে। দেন 300 জনের ভাইবা হয়ে গেল। সেই 300 জনের মধ্যে আবার 100 জন প্লাস অথবা 100 জন নেবে সামথিং কিছু, বা 100 নিচেও নিতে, কমেও নিতে পারে। তো দেখ কম্পিটিশনে কোথায় যাচ্ছে, মানে একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যে একটা যে বিষয় থাকে যায়, তাহলে সেইটা হলো আমাদের যে কোনো চাকরির এক্সাম বলো বা ডুয়েট অ্যাডমিশন বলি, যে কোনো জায়গাতে বলি কেন, কম্পিটিটিভ মানে বিশাল একটা কম্পিটিশন। সেখান থেকে একেবারে সূক্ষ্মতর যে ভুলগুলো, সেগুলোকে এড়িয়ে চলে যদি সঠিকভাবে অ্যান্সার না করা যায়, তাহলে আসলে পরীক্ষায় টিকা সম্ভব না। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে শুধুমাত্র একটা এক্সামে, আমরা অনেক সময় আমি আমার ওই চাকরির প্রস্তুতি জীবনে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যে আমরা ওই 1 বছর বা 2 বছর, অনেকে 3 বছরও লেগে যায় শুধু এক্সাম প্যাটার্ন বুঝতে এবং সিলেবাস কভার করতে। তারপর একটা সময় যায় পরীক্ষায় টিকে, এবং যে সময় পরীক্ষায় টিকে সে যে একেবারে সেই সময় আগের 1 সপ্তাহ অনেক পড়াশোনা করে, এমন কিন্তু কিছুই না। আসলে আগের 1 সপ্তাহ বা আগের 1 মাস সেই পড়াটুকুই করে যে এক্সামটা কোন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে, কারণ ভেন্যু অনুযায়ী কোশ্চেনের প্যাটার্নটা ভ্যারি করে। তারপরে সেই ভেন্যুর উপরে ডিপেন্ড করে সে সুন্দরভাবে একটা নোট করে যে আমাকে এখানে এক্সাম দিতে গেলে এই ভেন্যুটা এই প্রশ্নগুলো করে। দেন এগুলো ওই টপিকগুলো মেন টপিকগুলো তারা কি করে, সলিউশন করে, দেন এক্সামে যায় ভালো করে। কারণ আমাদের ডিপ্লোমা পাশের পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট, যদি আমি পার্সেন্টেজ করি, তাহলে 60% স্টুডেন্ট গাজীপুরে থাকে, 50% যদি বলি 50% স্টুডেন্ট গাজীপুরে থাকে। এখন আরও বেশি হয়ে গেছে, কারণ ডুয়েট অ্যাডমিশনে যায়ও, ডুয়েট অ্যাডমিশনের পাশাপাশি এখন জবেরও পড়াশোনা করে। কিন্তু আমি যখন 2016 সালে ছিলাম অ্যাডমিশনে, তখন কিন্তু অনলি 10% স্টুডেন্ট ডুয়েট জবের জন্য পড়াশোনা করতো। তখন জবের কোচিং ছিল অনলি 1-2টা কোচিং ছিল। আমাদের সবুজ ভাইয়ের একটা কোচিং সেন্টার ছিল, এসএই জব কেয়ার, এবং সেই সময় এই 2-1টা ব্যাচ ভাই পড়াইতো জবের। তো আমরা অ্যাডমিশনের ব্যাচ পরে আসতাম, ওই রাত 10টার দিক বা 10টার দিকে একটা ব্যাচ আসতো জবের ব্যাচ।
তখন আমরা দেখতাম যে জবের জন্য কোচিং করতে হয়, এনারা আবার কোচিং করে, কীরকম বিরূপ মানে প্রতিক্রিয়া আমরা জ্ঞাপন করতাম যে আসলে জবের জন্য আবার পড়তেছে। কারণ সেই সময় কিন্তু এত নিয়োগ ছিল না 2016 সালে। যা নিয়োগ আসে 2018 পরে 19 সাল এবং 20 সাল আর 21 সালে আসে যত নিয়োগ আমরা দেখতে পাচ্ছি, তার আগে আসলে এত ভরপুর নিয়োগ ছিল না। তো তারও ধারাবাহিকতায় গাজীপুরে 2016 সালে ছিল শুধু অ্যাডমিশন কোচিংয়ে ভরা, আর এখন হয়েছে ব্যতিক্রম। এখন গাজীপুরে এমন অবস্থা হয়েছে যে ডুয়েট অ্যাডমিশনই হারাই যাচ্ছে কোচিং সেন্টারগুলো, এমন একটা অবস্থা। কিন্তু জব কোচিংয়ে একেবারে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে, যেখানে সেখানে জব কোচিং। কারণ কি একটাই, এখন এত পরিমাণে জবের সার্কুলার, আর এই ধারাবাহিকতায় এখনকার স্টুডেন্টগুলো অনেক বেশি পরিমাণে ডুয়েটের দিকে না ঝুঁকে চাকরির দিকে ঝুঁকতেছে। কিন্তু আসলে ডুয়েটের নিয়ে কোনো তুলনা হয় না। কিন্তু আমাদের অনেকের প্রবলেমের কারণে, আমাদের ফ্যামিলিগত প্রবলেম বা অনেকে ইচ্ছা শক্তির অভাবে আমরা ডুয়েটের দিকে না ঝুঁকে আমরা জবের দিকে ঝুঁকে পড়ি। কিন্তু আসলে ডুয়েটতে যাওয়া আসলে যাদের সামর্থ্য আছে, যাদের মেধা আছে ভালো, তারা যারা বিশ্বাস করে যে আমি পারবো, তাদের অবশ্যই ডুয়েট অ্যাডমিশন দিয়ে ডুয়েটে চান্স নেওয়ার একবার কেন 2বার হলেও ট্রাই করা উচিত। কারণ ডুয়েট এমন একটা জায়গা যেখান থেকে সে যে কোনো জায়গায় যেতে পারবে। তো সেটা নিয়ে আমার আর কথা বলতেছি না। এখন আসি, যেহেতু আমার টপিক আজকে পিজিসিবির এক্সাম নিয়ে, তো এই কথাগুলো বলার একটাই কারণ যে আমাদের প্রথমে যে কথাটা বলছিলাম আমি আবার রিপিট করি, আমাদের জব সেক্টরে আমরা যখন প্রিপারেশন নিতে যাই, আমাদের সবচেয়ে বড় যে 2টা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের সিলেবাস বুঝতে এবং কি কোশ্চিন আসে, কিভাবে কোনগুলো পড়ব সেগুলো বুঝতে 1 বছর চলে যায়। এবং আমরা অনেক সময় দেখছি আমার নিজেরও খারাপ লেগেছে, অনেক বড় ভাইকে নক করলে যে রেসপন্স করে না, বা সিলেবাস বুঝাই দেয় না। কিন্তু অনেক বড় ভাই আছে অনেক হেল্পফুল, তারা অবশ্যই হেল্প করেছে, আমার অনেক বড় ভাই আমাকেও হেল্প করেছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ইগনোর করে যে আমি 2 বছর পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্স অর্জন করছি, তো অন্যরা ওইভাবেই অর্জন করুক। আসলে কি তাই না? আসলে আমাদের উচিত শেয়ারিং করা। যে একটা আমি যদি শেয়ার করি জ্ঞান কি কমে যাবে না। আসলে যে জায়গায় সে তার জায়গাতেই থাকবে। তো তারও ধারাবাহিকতায় আমি বলতে চাচ্ছি যে আমাদের আসলে আগে সিলেবাসটা বোঝা খুবই জরুরি। কারণ আমরা পরীক্ষা দিয়ে যদি এক্সপিরিয়েন্স অর্জন করতে চাই, তাহলে 1 বছর 2 বছর লেগে যাবে, যেটা গতানুগতিক ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়। যখন সিলেবাসটা বুঝে ফেলে তখন কিন্তু আর তার সময় লাগে না, ওই যা এক্সাম দিবে ওই সবগুলোতেই টিকে যায়। এই জন্য কিছু না, অনেক ভাই আছে যখন চাকরি পাওয়া শুরু করে একদম 5টা 10টা করে চাকরি পেয়ে যায়, যেই পরীক্ষা দেয় সেটাই টিকে। কারণ কি, সে তো বুঝতে পেরেছে যে কোন পরীক্ষার ভেন্যু কী কোশ্চেন আসে। সে যে সব বই একেবারে কণ্ঠস্থ করছে এমন কিন্তু না, সে মূলত কণ্ঠস্থ করেছে এইটা যে আমাদের এক্সাম মূলত 4টা ভাগে হয়। একটা হচ্ছে বুয়েটে ম্যাক্সিমাম সব থেকে ভালো জব সেক্টরের এক্সামগুলো হয়। পাওয়ার সেক্টরে মোটামুটি সকল এক্সামই ওই বুয়েট এখন নেওয়া শুরু করছে। এবং আগে পিডিবির এক্সাম ওই যুগ ধরে ডিপিআই নিত, কিন্তু সেই পিডিবিও এখন ওই বুয়েটই নিচ্ছে। তো বলা যায় যে এখন ম্যাক্সিমাম এক্সাম 80% এক্সামই বুয়েট নিচ্ছে। বাকি 20%-এর মধ্যে 10% যেটা জেনারেশনের কিছু NWPCL, EGCB এগুলো আবার ঢাকা পলিটেকনিক আজও নিচ্ছে। আর পাশাপাশি কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে যারা নিজেরাই এক্সাম নেয়, যেমন বিটিআরসি, দেন হচ্ছে আরও অন্যান্য যেমন বিএডিসি, যদিও বিএডিসি এবার বুয়েটই নিয়েছিল, তারপর পানি উন্নয়ন বোর্ড, এরা নিজেরাই এক্সাম নেয়। তো এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সেক্টর আছে যেগুলো আসলে নিজেরাই এক্সাম নেয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে জব সেক্টরগুলো আমরা একেবারে টার্গেট করি, তো সেই টার্গেট করা জবগুলো যেগুলো আমরা বুঝি যে পিজিসিবি, ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, ওজোপাডিকো, তো এই এক্সামগুলো সাধারণত ওজোপাডিকো তো কুয়েট নেয়, নেস্কো রুয়েট নেয়, আর বুয়েট নেয় মোটামুটি ডিপিডিসি, ডেস্কো, আরপি, মানে এই যে মোটামুটি এই দিকে যে জব সেক্টরগুলো আছে সেগুলো নেয়। তো তার মানে আমরা যদি বুয়েটের যে প্যাটার্নটা সেটা যদি আমরা কোনোভাবে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারি, ভালোভাবে ফলো করে সেটাকে যদি একবার আয়ত্ত নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে কি হবে যে অনেক ইজিলি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আর সিলেবাস শেষ হলে আমাদের যে কোনো পরীক্ষায় যদি আমি ভুল না করি ইনশাআল্লাহ আমরা টিকে যাব। তো
আমরা এখন মূলত বুয়েটে যে প্রশ্নগুলো আসে, আমি আজকে শুধুমাত্র ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব, অন্য কোনো একদিন আমি ননটা নিয়ে আলোচনা করব। তো ডিপার্টমেন্ট শুরুতেই মানে স্টার্ট করার আগে অলরেডি যারা আপনারা দেখতেছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো জব সেক্টর সম্পর্কে, তাহলে একটু কাইন্ডলি আপনারা একটু করেন, যাতে করে সেই উত্তরগুলো আমি দিতে পারি ওই পেজ বুয়েট প্যাটার্নের সাথে সাথে, কারণ আমি একবার হোয়াইট বোর্ডে গেলে প্রশ্নগুলো আর দেখতে পাবো না। তো শুরুতেই যদি একটু প্রশ্নগুলো আপনারা করতেন যে কোন কোন বিষয়গুলো আসলে আপনাদের কাছে এখনও অজানা, সেই প্রশ্নগুলো একটু আমি জানতে চাই। এবং পাশাপাশি আমি তো নিজে থেকে আপনাদেরকে ডিটেইলি বলবো যে মূলত বুয়েটে যে এক্সামগুলো হয় সাধারণত কোন কোন এক্সামগুলো হয় এবং সেগুলোর জন্য কোন কোন টপিকগুলো বেশি করে পড়া উচিত আমি ডিটেইলি বলবো। কিন্তু আপনাদের কাছ থেকে জাস্ট কিছু কোশ্চেন নিতে যাচ্ছি, জাস্ট আপনারা যে পার্সোনাল কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি একটু বলেন, দেন আমি তারপর শুরু করব। একটু তাড়াতাড়ি জাস্ট একটু বলেন, আমি জাস্ট 2-3 মিনিট সময় দিলাম, দেখি 2-3 মিনিট কয়টা কোশ্চেন আপনারা করেন, তারপর আমি শুরু করব। আর মূলত এটা একটা আমি রেকর্ডিং ক্লাস হিসাবেই নিচ্ছি, কারণ যেহেতু আমি আগে থেকে ডিক্লেয়ার দিইনি যে আজকে আমি 12টার দিক ক্লাস নিব। তো আসলে আমি এমন একটা সেক্টরে জব করি যে সেক্টরে আসলে নির্দিষ্ট করে বলাই যায় না যে আসলে আমি কখন ফ্রি হব। তবে আমি টার্গেট রাখি সাধারণত রাত 10টার দিকে আমি ফ্রি থাকি, ফ্রি হতে পারি, সেইটা টার্গেট করে আমি সাধারণত বলে দিই গ্রুপে যে রাত 9:30 বা 10টার দিকে আমি ক্লাস নিব। কিন্তু তারপরেও অনেক দিন আমি রাত 11টার দিকেও বাসায় ফিরি, তো তখন আসলে আর ক্লাস নেওয়া হয় না, তার জন্য আসলে আমি দুঃখিত। কোনো প্রশ্ন নেই? আচ্ছা, না যারা দেখতেছেন তারা জবের জন্য পড়াই শুরু করেননি, প্রবলেমই ফেস হয়নি এরকম। আমি আশা করব যে কিছু প্রশ্ন যাতে করে আপনারা করেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে একটু আলোচনা করা। আচ্ছা, আমি বুঝে নিলাম যে আসলে কারো তেমন কোনো কোশ্চেন নেই, হয়তো আপনারা বুঝতে জানি না আপনাদের হয়তো সব কিছু ক্লিয়ার আছে কি না। তবে আজকের ভিডিওটা তাদের জন্য যারা জবের প্রিপারেশন নেওয়া শুরু করেছে এবং যারা 7ম পর্বে আছে, প্লাস যারাই থাক না কেন, ডিপ্লোমার 5ম সেমিস্টারে থাক, 3rd সেমিস্টারে থাক, 1st সেমিস্টারে থাক, সবাইকে একদিন জবের জন্য পড়াশোনা করতে হবে। তো সকলের উদ্দেশ্যে মূলত আজকের ক্লাসটা। তো এগুলো প্রতিটি ক্লাস আমার রেকর্ডিং করা থাকবে এবং প্রতিটি ক্লাস আমার এই গ্রুপে আপলোড দেওয়া থাকবে, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেও আমি আপলোড দিয়ে রাখবো, এবং আমার একটা পেজ খুলছি, সেই পেজেও আমি চেষ্টা করবো আপলোড দিয়ে রাখতে, যে যেখান থেকে পারে সেখান থেকে দেখে উপকৃত হবে ইনশাল্লাহ। আর এই তো আমি একটা নতুন ফ্রেশার যারা জবে প্রিপারেশন নিচ্ছে তাদের কি কি প্রবলেম হতে পারে, প্লাস বুয়েটে কি কি কোশ্চেন হতে পারে, কোন কোন বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করা দরকার, সেই বিষয়গুলো আমি আসলে নিজে থেকেই আজকে ডিটেইলে আলোচনা করব এবং রেকর্ডেড অবস্থা থাকবে, এবং পরবর্তীতে তারা ইচ্ছে করলে সেটাকে দেখে তারা হেল্প পাবে ইনশাল্লাহ। তো যেহেতু কোনো প্রশ্ন আসেনি, সমস্যা নেই, আমি নিজে থেকেই প্রশ্ন করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। আর শুরুতেই আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি কিন্তু আজকে বিকেলে অলরেডি আমি চেষ্টা করেছি মেসেজেই আমার পোস্টে মোটামুটি বিস্তারিত লিখেছিলাম আর কি, সেখানে মোটামুটি সব কিছুই বলে দিয়েছি। তারপরও আজকে ওই যে লাইভে অনেক কথাই হয়তো যুক্ত হবে সেখানে, তো আমি যাই বলি না কেন ওই পোস্টের সাথে সাথেই আমি যুক্ত করব, কারণ পোস্টে আমি অলরেডি ডিটেইলে বলেই দেওয়া আছে। তারপরও আমি আজকে লিখে যতটুকু পারা যায় বিষয়টাকে একেবারে ক্লিয়ার কনসেপ্ট করে দেওয়া আর কি,
যাতে করে বুয়েটের সামনে যে কোনো এক্সাম, সেটা পিজিসিবি হোক, পিডিবি হোক, তিতাস হোক, হ্যাঁ, যে এক্সাম আশুগঞ্জেরও নিয়োগ দিয়ে দিছে, তো সামনে যতগুলো এক্সামই হোক সবগুলো এক্সাম যাতে করে আমরা সামনে যাই অ্যাটেন্ড করে ভালো করতে পারি, তারই ধারাবাহিকতায় আসলে আমি শুরু করব। আচ্ছা ঠিক আছে, শুরু করা যাক। তো সিরিয়াল ওয়াইজ আমি আসলে শুরু করলাম। তো যেহেতু সামনে সব থেকে সবার আগে আমি একটা জিনিস আমি আগে আলোচনা করি, সাধারণত বুয়েটে কোন এক্সামগুলো হচ্ছে, রিসেন্টলি কোন এক্সামগুলো হচ্ছে। হ্যাঁ, তো আমি দিলাম যে ভেন্যু বুয়েট, বুয়েটে আমাদের যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামগুলোতে সাধারণত কোন কোন মানে কোম্পানি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক্সামগুলো হয় সেগুলো একটু আমাদের জানা দরকার। শুরুতে পিজিসিবি অলরেডি 2বার নিয়ে দিচ্ছে বুয়েট। পিজিসিবির পরীক্ষা নেয় ডিপিডিসি, ডেস্কো, বিএডিসি, তারপরে আপনার আরও যদি বড় প্রতিষ্ঠান বলি তারা বলবো যে এনসি নিউক্লিয়ার আর কি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পাবনার, এনসি এনসিপিবিএল আর কি। দেন আরও এক্সাম নিচ্ছে, যেমন হচ্ছে আমাদের বিসিবিসিএল এক্সাম সহ আমাদের ঢাকা পলিটেকনিক নিয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তারপরে যদি আসি আশুগঞ্জও নেয় মাঝে মাঝে সিএল। আরও মোটামুটি অন্য 2-1টা আরও আছে যেটা এই মুহূর্তে মনে পড়তেছে না। তো মোটামুটি দেখা এখানে লক্ষ্য করা যাচ্ছে যে সবথেকে আমাদের ইলেকট্রিক্যালে সবথেকে ভাইটাল যে জবগুলো সেগুলোই কিন্তু আমাদের বুয়েট নিচ্ছে। যেমন সবথেকে আমাদের পছন্দনীয় জব হচ্ছে পিজিসিবি, যেটার এক্সাম কিন্তু ভেন্যু হচ্ছে বুয়েট, যেটা সামনে আমাদের আছে প্রায় 150 পোস্টের নিয়োগ ছিল, তার মধ্যে শোনা যাচ্ছে না হলেও 200 জন ইলেকট্রিক্যাল নিবে, হ্যাঁ, এসি সাবস্টেশন 200 জন প্লাস 200 জনের মতো নেবে। তারপর ডিপিডিসির এক্সামগুলো বুয়েটে হয়, ঢাকার মধ্যে থাকার জন্য সবচেয়ে বেস্ট। দেন ডেস্কো এটাও বুয়েট নেয়, দেন বিএডিসি এটাও বুয়েট নেয়, দেন এনসিপিএল এটাও নেয়, নিউক্লিয়ার পাওয়ার এটাও বুয়েট নেয়, আশুগঞ্জও নেয়। এছাড়াও যেমন পানি উন্নয়ন তো আগে নিচ্ছিল, এখন আর নিচ্ছে না, এখন তারা নিজেরাই নিচ্ছে। তো মোটামুটি দেখেন যে আমরা এখানে কিন্তু একদম খুব ভাইটাল যে জবগুলো যেগুলো আমরা খুব পছন্দ করি সেই জবগুলোই কিন্তু আমাদের বুয়েট নেয়। এছাড়াও সময়ের সাপেক্ষে অনেক এক্সামই কিন্তু বুয়েট নিয়ে থাকে। তো যেহেতু আমাদের মেইন জবগুলোই বুয়েট নিয়ে থাকে, তাহলে অবশ্যই কী করা উচিত, বুয়েটের যে এক্সামগুলো হয় সেই এক্সামের সিলেবাসগুলো একেবারে ক্লিয়ার ধারণা রাখা খুবই দরকার। কারণ আমরা যদি আমাদের সিলেবাস জেনে ফেলি তাহলে সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে আমরা ইজিলি কী করতে পারবো, আমরা গেইন করতে পারবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক পিজিসিবির জন্য স্পেশালি। তারপরে আমরা পিজিসিবির জন্য জানলে অন্যান্য সেক্টরগুলো মোটামুটি সেম কোশ্চেন হয়, একটু কম বেশি হয়। সাধারণত আমাদের বুয়েটের যে কোনো এক্সাম ডিপার্টমেন্টের ক্ষেত্রে মার্কস থাকে 40 অথবা 60 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো হয় 40 থাকবে না হলে 60 থাকবে, হ্যাঁ, এর বাইরে থাকে না। সাধারণত লাস্ট 2 বছরে হয় 40 মার্কের এক্সাম হয়েছে না হলে 60 মার্কের হয়েছে ডিপার্টমেন্ট, আর নন তারই সাপেক্ষে হয়েছে। তো আমরা যদি বুয়েটের দিকে একটু লক্ষ্য করি তাহলে পিজিসিবি এর স্পেশালি ডিপার্টমেন্ট হয় অনলি 40 মার্কসের, হ্যাঁ, 40 মার্কসের। তার মধ্যে কোশ্চিন থেকে 8টা, মার্ক থেকে 5 আসতে 40, ওকে। এই 40 মার্কস আমাদের পিজিসিবিতে ডিপার্টমেন্ট থাকে, ওকে, ডিপার্টমেন্ট এই 40 মার্কের থাকে। এখন আমরা এই যে 40 মার্ক, এই 40 মার্কটা সাধারণত বুয়েট কীভাবে কোশ্চিনটা করে সেটা একটু আমরা আলোচনা করব। শুধুমাত্র এই পিজিসিবির ক্ষেত্রে না, সকল এক্সামের ক্ষেত্রে বুয়েট এই প্যাটার্নটা খুব ভালোভাবে ফলো করে। এইটা আমরা এখন জেনে রাখবো, যেটা বুঝতে গেলে একটা স্টুডেন্টের কারো 1 বছরও লাগে, কারো 2 বছরও লাগে, কারো 3 বছরও লাগে, শুধুমাত্র
এই জিনিসটা বুঝতে যে একটা ভেন্যু কিভাবে এক্সাম নিচ্ছে। তাহলে দেখি আমি আপনাদের এই 1 বছরের কাজ, 2 বছরের কাজ বা 3 বছরের কাজ দেখি 10 মিনিটে সেটা দিতে পারি কিনা, এবং আপনারা যদি বুঝতে পারেন তাহলে সত্যিকার অর্থেই 3 বছরের কাজ এই 10 মিনিটেই হয়ে যাবে। তাহলে শুধু এই যে তখনই হবে যখন শোনার পরে আসলে সে অনুযায়ী আমল করবেন, হ্যাঁ, বিশ্বাস করতে হবে, তাহলে আসলে সম্ভব। আদারওয়াইজ ওই আপনারও 1-2 বছর 3 বছর লেগে যাবে ওই পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্স অর্জন করতে। তাহলে শুরুতেই আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বুয়েট এই যে 8টা কোশ্চেন করে না, এই 8টা কোশ্চেনের মধ্যে, হ্যাঁ, 4টা কোশ্চেন একেবারে বেসিক থেকে করে। বেসিক বলতে কি, নর্মালি যে কোশ্চেনগুলো বা যে প্রশ্নগুলো আমাদের পারা উচিত, বা একটা রেগুলার স্টুডেন্ট যারা গাজীপুরে থাকে তারা এই 4টা কোশ্চেন পারে। প্রশ্ন যতই হার্ড হোক, দেখা যাবে এক্সাম হল থেকে বের হয়ে প্রত্যেকটা স্টুডেন্টই বলে কি জানেন, বলে যে আমার 20 মার্ক আমি পাবো, ডিপার্টমেন্ট 40-এর মধ্যে 20 মার্ক পাবে, এইরকম স্টুডেন্ট পাওয়া যাবে প্রায়। যদি 8000 পরীক্ষা দেয়, মোটামুটি দেখা যাচ্ছে যে 2000-এর মতো স্টুডেন্ট যারা গাজীপুরে থাকে বা রেগুলার যারা স্টুডেন্ট গাজীপুর থেকে বিদায় নিয়ে গেছে, অর্থাৎ অ্যাডমিশন ফেল বলা যায়, তো তারা এই 20 মার্ক অলওয়েজ পারে, অলওয়েজ এই 20 মার্ক তারা পারবে। এখন কেন পারবে সেটা একটু আমি বলি, এই 4টা কোশ্চেন কেন তারা পারে। পারার পিছনে কারণ হচ্ছে, শুরুতেই আমি যদি আসি তাহলে বলবো ডিসি সার্কিট নিয়ে। ডিসি সার্কিট মনে রাখবেন, বুয়েট এমন কোনো এক্সাম নেই যে ডিসি সার্কিট থেকে একটা প্রশ্ন দেয় না। ডিসি সার্কিট থেকে প্রশ্ন দেয় না এরকম এক্সাম খুঁজে পাওয়া মুশকিল আছে। তাদের বলা যায় যে 99% পরীক্ষাতে ডিসি সার্কিট থেকে একটা ম্যাথ থাকে। তখন কি ম্যাথ থাকে? মজার বিষয় হচ্ছে, আমাদের যেহেতু আমি মূলত আলোচনাটা করতেছি সাব অ্যাসিস্ট্যান্টের জন্য, এটা আবারও বলে রাখি, মূলত আমি আলোচনা করতেছি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য। আচ্ছা, তাহলে এই ডিসি সার্কিট থেকে মূলত 2 জায়গা থেকে বা 3 জায়গা থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে মিক্সড সার্কিট। এই মিক্সড সার্কিট থেকে বলা যায় যে 70% ক্ষেত্রেই, 70 না 50-50 দেওয়া, 50-50 বলা যায় যে 50% সময় মিক্সড সার্কিট থেকে আসে। মিক্সড সার্কিট থেকেই ডিসি সার্কিট থেকে একটা প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে, মিক্সড সার্কিট বলতে আমি কি বুঝাচ্ছি, মিক্সড সার্কিট কীরকম ম্যাথ আসে। এবারে এমন সহজ ম্যাথ দিয়েছে মিক্সড সার্কিটের, খুবই হাস্যকর, একেবারে ইজি ম্যাথ দিয়েছে। তা এবার নয় সহজ দিয়েছে, বারংবার সহজ দেয় না। তো মিক্সড সার্কিট থেকে সাধারণত 2 টাইপের ম্যাথ দেয়। কি টাইপের? একটা হচ্ছে পয়েন্ট মেথড ছাড়া সমাধানই করা যাবে না, এরকম ম্যাথ খুবই দেয়। অর্থাৎ এমন একটা মিক্সড সার্কিটের ম্যাথ দিবে, আপনি সার্কিটটা দেখে সিরিজ প্যারালাল বুঝতে পারবেন না, তখন পয়েন্ট মেথডের সাহায্যে আপনি সহজেই সেই সার্কিটের সমাধান করতে পারবেন। আর একটা আছে, সেটা নর্মালি যে কেউ পারে, বলা যায় যে নর্মাল মেথডের একটা হ্যাঁ, একটা মিক্সড সার্কিটের ম্যাথ দেয়। তো এইটা খুব কম সময় দেয়। এটা বলা যায় যে, যদি আমি পার্সেন্টেজ আকারে দেখাই, তাহলে 20% ক্ষেত্রে নর্মাল মেথডের মিক্সড সার্কিটের ম্যাথ দেয়। বাট বাকি 80% ক্ষেত্রে যে ম্যাথগুলো দেয় বুয়েট, সেটা পয়েন্ট মেথডের সাহায্যে সমাধান করতে হয়। কারণ পয়েন্ট মেথড ছাড়া আপনি ওই ম্যাথটা অল্প সময়ে, বলা যায় একটা করে ম্যাথের জন্য সময় পাওয়া যায় অনলি 3 অথবা 4 মিনিট করে। তো 3-4 মিনিটে আসলে ওই নর্মালি করতে গেলে আসলে পারবেন না। ওই পয়েন্ট মেথড ছাড়া, ওই পয়েন্ট মেথড যখন আমরা প্রয়োগ করি, তখন এই 3-4 মিনিটের ম্যাথ 1 অথবা 2 মিনিটে সমাধান হয়ে যায়। তাহলে অবশ্যই মিক্সড সার্কিটের এই পয়েন্ট মেথড তা জানানো খুবই জরুরি, বলা যায় যে ফরজ আইন, যদি আমরা এই একটা কোশ্চেন কমন পেতে চাই। এটা গেল আমাদের ডিসি সার্কিটের মিক্সড সার্কিট থেকে। আরেকটা থেকে আসে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লেখা, আরেকটা থেকে আসে, সেটা হচ্ছে থেভেনিন থিওরিম। 2 নম্বর থেভেনিন থিওরিম। আমি অলরেডি গ্রুপে বলে দিয়েছি, এগুলো বলছি, তারপরে আমি একটু ডিটেলে আলোচনা করতেছি। থিওরিম, তো থেভেনিন থিওরিমে বলা যায় যে এই বুয়েটে প্রায় 70% ক্ষেত্রে আমাদের থেভেনিন থিওরিম আসে।
হ্যাঁ, এবং আরেকটা আছে, সেটা হচ্ছে এই থেভনিন থিওরিমকে বেস করেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম, এটা বলা যায় যে যদি 30%, অথবা এটাই আবার এরকম হয় যে যেহেতু এই থেভনিন ছাড়া ম্যাক্সিমাম সম্ভব না, তো মূলত দুইটা মিলে 100% বানায় দেয়। তো মূলত আসলে এই থেভনিন এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিমে বুয়েটে বারংবার। তাহলে কেন এই থিওরিমগুলো দেয়? তাহলে এখন যেহেতু আমাদের থেভনিন আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম সবসময় দেয়, তাহলে কেন আমরা পরীক্ষার 1 সপ্তাহ আগে এই যে নোডাল, তারপরে বলা যায় যে হচ্ছে নর্টন, হ্যাঁ, তারপরে আরও থিওরিম আছে, যেমন ধরেন হচ্ছে যে কেভিএল বা কারশফ, তো এগুলো করে তো অনেক কঠিন ম্যাথ করে তো আমাদের সময় লস করে কোনো লাভ নেই। কারণ যারা ফ্রেশার একই এই ডিসি সার্কিটে, এক নোডাল করতে গেলে তার 1 দিন লাগবে, এক নর্টন থিওরিম করতে গেলে তার 1-2 বছর চলে যাবে। সে যদি পাই টু পাই ম্যাথ করতে চায়, কারশফ করতে গেলে 2-4 ঘন্টা লাগবে। তাহলে এগুলো করে কি সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। এগুলো আপনি ফ্রি টাইমে করবেন, কিন্তু স্পেশালি আপনাকে থেভনিন থিওরিম এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম একেবারে বিশদভাবে করতে হবে, যাতে করে এখান থেকে যেভাবে ম্যাথ আসুক না কেন আমাকে পারতে হবে, কেননা আমার ডিসি সার্কিট থেকে একটা ম্যাথ আসবেই। এখন বলি, এই যে 4টা কোশ্চেন যে বলেছিলাম যে আমাদের 2000 স্টুডেন্টই পারে, তার মধ্যে এই একটা প্রশ্ন যারা গাজীপুরে থাকে বা যারা গাজীপুর থেকে অ্যাডমিশন দিয়ে বিভিন্ন সেক্টরে জব করতেছে, তাদের কাছে এই থেভনিন থিওরিম বলেন আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম বলেন আর ওই পয়েন্ট মেথড বলেন, পানির মতো তাদের কাছে এগুলো কোনো বিষয়ই না, যেভাবে আসুক তারা পারে। তাহলে তারা তো আসলে একদিনে ওখানে যায়নি, দেখা গেছে যে গাজীপুরে তারা 2 বছর যাবত অ্যাডমিশনে ছিল, বা এগুলো বহুবার। আপনি যারা হয়তো প্রথমবার যারা করতেছেন থেভনিন থিওরিমে তো 10টা ম্যাথ করতেছেন, একবার করছেন, কিন্তু যারা অ্যাডমিশনে ছিল এক থেভনিন থিওরিমে তাদের উত্তর সহ মুখস্থ ছিল। হ্যাঁ, যে একটা অপটিমাম বলেন আর রেজোন্যান্স বলেন, যে গাইডই তারা পড়ুক, ওই একটা ম্যাথ এতবার তারা করছে ওই অ্যাডমিশন লাইফে, যে তাদের অ্যান্সার সহ মুখস্থ আছে যে এই ম্যাথটার অ্যান্সার ছিল এত। তো তাদের কি আর ওই ম্যাথ ভুল যাবে না। তাহলে কম্পিটিশনে টিকতে গেলে যারা ফ্রেশার শুরু, তাদেরকে কি করতে হবে? তাদেরকেও আর বছরের পর পরিশ্রম করতে বলতেছি না, কিন্তু তারা যত তাড়াতাড়ি সম্ভব এই টপিকগুলো ক্লিয়ার করতে হবে, কারণ কম্পিটিশনে টিকতে গেলে আপনাকেও পারতে হবে। তো এটা গেল ডিসি সার্কিট থেকে একটা ম্যাথ। তাহলে আমরা কিন্তু 4টার মধ্যে একটা ম্যাথ অলরেডি কী করে গেলাম, একটা ম্যাথ অলরেডি কমন পেয়ে গেলাম, তার মানে কি পড়লেই শেষ। এবার আসি 2 নম্বর কোথা থেকে আসে? ইলেকট্রনিক্স, যেগুলো থেকে কোনো মিস হয় না, ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্স থেকে একটা আসবেই, কোনো মিস নাই। তা এখন কথা হচ্ছে কোনগুলো থেকে আসবে, এটাই হচ্ছে বিষয়। তো আসি ইলেকট্রনিক্স থেকে, মূলত স্পেশাল যে ডায়োড, বুয়েট খুব ভালোবাসে এই ডায়োডকে, খুবই ভালোবাসে। এই ডায়োডের মধ্যে 2টা ধরন আছে, একটা হচ্ছে জেনারেল নর্মাল ডায়োড, আরেকটা হচ্ছে জেনারেল ডায়োড। তো প্রশ্ন যদি পেঁচাতে চাই তাহলে জেনারেল ডায়োড দেয়, আর না হলে জেনারেল নর্মাল ডায়োডগুলো দেয় আর কি, জেনারেল ডায়োড দেয়। তো মূলত জেনারেল ডায়োডই বেশি দেয়, কারণ প্যাঁচ কিন্তু জেনারেল ডায়োডও কম না, জেনারেল ডায়োডের ম্যাথগুলোতেও ভালো প্যাঁচ আছে। আর জেনারেল ডায়োডটা জাস্ট কয়েকটা টপিক, ওটা ইরেগুলার ভালো করে পড়লেই হয়ে যায়। তো সাধারণত ডায়োডের ম্যাথ খুবই দেয় বলা যায়, খুব ভালোই দেয়। এই জন্য এখানে বলা যায়, আমি মনে হয় গ্রুপে দিয়েছিলাম 4টা স্টিকার দিয়েছে, তারকা দিয়েছিলাম, যে অনেক ভালো করে ডায়োডটা জানতে হবে। এখন প্রশ্নে আসি যে এই যে ডায়োড থেকে প্রশ্ন আসলে কেন তারা ভুল করে না? এই জন্য ভুল করে না, ওই যে সেম কথা, যে রেজোন্যান্স বলেন, ওই অপটিমাম বলেন, ওই সাদেক স্যারের বই বলেন, এই বইয়ের ম্যাথগুলো বহুবার তারা করছে, যার কারণে ডায়োডের ম্যাথ সবগুলা ওই কেভিএল হয়ে যায়। ম্যাক্সিমাম ম্যাথ বলা যায় যে 90% ম্যাথ এই কেভিএল এর সাহায্যে সমাধান হয়, আর খুব বাস্তা কেভিএল। এই জন্য ডায়োডের ম্যাথ ভুল যায় না, যারা রেগুলার স্টুডেন্ট তাদের এই ম্যাথ ইজিলি পারে। এটা গেল ডায়োড। এবার আসি তাদের স্পেশাল যেটা, যে ট্রানজিস্টর।
ট্রানজিস্টর খুব আসে। হ্যাঁ, তো ট্রানজিস্টর এত ভালো আসে, একেবারে যথেষ্ট বলা যায়, যথেষ্ট আসে, ট্রানজিস্টরের ম্যাথ ভালো আসে। তা এটা মোটামুটি আমি দিয়েছিলাম 3টা তারকা দিয়েছিলাম। হ্যাঁ, ডায়োডের থেকে ট্রানজিস্টর একটু কম ইম্পর্টেন্ট বরাবর, কিন্তু সাধারণত ডায়োড এবং ট্রানজিস্টরই আসে। তো এই গেল আমাদের ইলেকট্রনিক্সের এই দুটা টপিক। আরেকটা মজার টপিক আছে, যে সেটা হচ্ছে রেকটিফায়ার থেকে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এর ব্লক ডায়াগ্রাম এবং ওয়েভ ডায়াগ্রাম, এই কোশ্চিনটা যে বুয়েটের এক্সামে কতবার আসছে এটা আসলে বলে বোঝানো যাবে না। বলা যায় যে বুয়েটের এমন একটা বিষয় যে প্রশ্ন করতে গেলে তাদের এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ব্লক ডায়াগ্রাম দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো বলা যায় যে এটা বারংবার দিয়েছি, কেন যে দেয় আমি ঠিক জানি না, তবে এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ব্লক ডায়াগ্রাম আর ওয়েভ ডায়াগ্রাম হ্যাঁ মানে অনেকবার আসছে, যার কারণে আমি এটা স্পেশালি দিলাম, এটা পড়তে হবে। এই গেল ইলেকট্রনিক্সের মোটামুটি 3টা টপিক। এখন দেখেন তো ইলেকট্রনিক্সে কি টপিক কম আছে? ইলেকট্রনিক্সে কত টপিক, ডায়োড, রেকটিফায়ার, ট্রানজিস্টর, অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ারটা স্পেশালি বাদলাম, জেফেট, মসফেট, হ্যাঁ এগুলো। তো এত করা কি সময় আছে পরীক্ষার? আসলে সময় নেই, আমাকে আসলে জানতে হবে কোথা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে এই মূলত ডায়োড, ট্রানজিস্টর, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, বাস আমার সিলেবাস ওকে। এখান থেকে ইলেকট্রনিক্সের কোশ্চেন আসলে আমি পেরে যাব। তাহলে এই জিনিসটা বুঝতেই আমাদের 1-2 বছর চলে যায়। কেন বলতেছি এই জিনিসটা বুঝতেই? কারণ আমরা যখন পড়ার টেবিলে বসে যখন ইলেকট্রনিক্সটা অন করি তখন এইটা 7 দিন লাগাই দেয়। কেন? এই ডায়োড করতে যায় 1 দিন, জেনার ডায়োড করে 1 দিন, ট্রানজিস্টর করে 2 দিন, জেফেট করে 1 দিন, মসফেট করে 1 দিন, রেকটিফায়ারের ম্যাথ করে 2 দিন। এত দিন যদি সেই ইলেকট্রনিক্সই করে তাহলে বাকিগুলো কবে করবে কখন বলেন তো আপনি? এই জন্য আপনাকে সিলেবাসটা বুঝে মেইন জিনিসগুলো পড়া আগে উচিত এবং ক্লিয়ারলি পড়তে হবে, বিশদভাবে এগুলো পড়তে হবে। তো এই টপিকগুলো আমি বলবো আপনারা বিশদভাবে পড়েন, কারণ এগুলো থেকে তো কোশ্চেন আসে। তাহলে যেখান থেকে কোশ্চেন আছে সেখান থেকে ভালো করে পড়তে হবে না, এই আর কি। বিশদভাবে পড়তে হবে এই টপিকগুলো, তারপরে না অন্য টপিক, ঠিক আছে? তো এটা গেল আমাদের ইলেকট্রনিক্স থেকে। এবার আমরা গেল, তাহলে আমাদের কিন্তু অলরেডি কিন্তু 2টা প্রশ্ন আমাদের তাহলে কমন কিন্তু পড়ে গেল। আসলে সত্যিই তাই, এরকমভাবে প্রশ্ন আসে। তাহলে আমাদের ডিসি সার্কিট গেল, ইলেকট্রনিক্স গেল। এবার আসি এসি সার্কিট, বিশাল চ্যাপ্টার এসি সার্কিট। এই এসি সার্কিটের এতগুলো চ্যাপ্টারের মধ্যে একটা প্রশ্ন কমন পাওয়া সো টাফ হয়ে যায়, কারণ এটা রিভিশন দেওয়া অনেকের ক্ষেত্রে খুব কষ্টসাধ্য হয়ে যায়, কারণ অনেকগুলো টপিক এসি সার্কিটে। তাহলে তাই বলে কি আমি প্রশ্ন কমন পাবো না? কারণ এখান থেকে তো একটা প্রশ্ন আসবেই। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি আমি তো আপনাদের এখন দিচ্ছি যে কিভাবে আপনি এই অনেকগুলো টপিককে সংক্ষিপ্ত করে ফেলবেন। শুরুতে যদি আসি আমি, তাহলে আসবো ফান্ডামেন্টাল। মনে রাখবেন, ফান্ডামেন্টালের আমরা রেজোন্যান্সে যে ম্যাথগুলো শুরুতে করি, অনেক কঠিন ম্যাথ আছে, এগুলো আসলে বুয়েটে কখনো আসে নাই পরীক্ষায়। কিন্তু ফান্ডামেন্টালের আবার খুব মজার কিছু ম্যাথ আছে ওয়েভ ডায়াগ্রামের, হ্যাঁ, ত্রিকোণমিতিক বলেন, হ্যাঁ, এরকম কিছু ম্যাথ আছে। হ্যাঁ, তারপরে ধরেন যে এরকম সাইন ওয়েভের কিছু ম্যাথ আছে, স্কোয়ার ওয়েভের, হ্যাঁ, যে এবার যে বুয়েটে আসছিল। তো এরকম ওই আমাদের ফান্ডামেন্টালে কিছু ম্যাথ আছে, এই যে এরকম সাইন ওয়েভের টাইপের। মোট কথা বলা যায় যে ফান্ডামেন্টাল থেকে বুয়েটে যে ম্যাথগুলো আসে সাধারণত এই ওয়েভ টাইপের। মোট কথা আসলে বুয়েট কিন্তু এই ওয়েভ ডায়াগ্রামকে খুব বেশি ভালোবাসে, তারা ক্রিয়েটিভিটিকে বেশি প্রাধান্য দেয়। তো যার কারণে এই ওয়েভ ডায়াগ্রামগুলোতে একটু ক্রিয়েটিভিটি আছে, তো সাধারণত তারা এই ওয়েভ ফান্ডামেন্টাল থেকে এই ওয়েভ ডায়াগ্রামগুলো দেওয়ার চেষ্টা করে। তাহলে আমাদের কাজ কি হবে? এই ওয়েভ ডায়াগ্রামগুলো, এগুলো স্কোয়ার ওয়েভ বা ত্রিকোণমিতিক ওয়েভ অথবা সাইন ওয়েভ যেটা আছে,
হ্যাঁ, এরকমও ম্যাথ থাকে। এগুলো আসলে বিশদভাবে পড়া। এখন এগুলো না পড়ে আপনি যদি ওই রেজোন্যান্স বইয়ের ওই অনেকগুলো ম্যাথ আছে, হ্যাঁ, যে কি বলবো, যে অনেক বড় বড় ম্যাথ, অনেক জটিল ম্যাথ, অনেকের মাথায় ঢোকে না, এগুলো করে টাইম ওয়েস্ট করার তো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি করবেন, শেখার জন্য করবেন, কিন্তু আপনাকে চাকরি পেতে গেলে আপনাকে পার্টিকুলারলি এরকম বেছে বেছে আমার প্রবলেমগুলো সমাধান করতে হবে। তাহলে এটা গেল আমার ফান্ডামেন্টালের কথা, আপনারা একটু মন দিয়ে বুঝবেন কিন্তু। হ্যাঁ, তাহলে এটা গেল আপনার ফান্ডামেন্টাল। এবার আসি, তাহলে আমার দেখেন কীভাবে সিলেবাস ছোটো হয়ে যাচ্ছে। তাহলে ফান্ডামেন্টালের এগুলো করলে কিন্তু হবে। এবার আসি এসি সিরিজ সার্কিট। এসি সিরিজ সার্কিট, এসি সিরিজ সার্কিট ভেরি 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 ইম্পর্টেন্ট বুয়েটের জন্য। কারণ এসি সিরিজ সার্কিট, এসি সার্কিট থেকে এসি সিরিজ সার্কিটটাই বেশি পরীক্ষায় দেয়। এখন কথা হচ্ছে, এসি সিরিজ সার্কিটে এই যে রেজোন্যান্সে যে অঙ্ক আছে সেই অঙ্ক দেয়? সত্যিকার অর্থে রেজোন্যান্সে এত পরিমাণে হার্ড হার্ড অঙ্ক আছে এসি সিরিজ সার্কিটে, যেগুলো আমি কখনো কোনো চাকরির পরীক্ষায় দেখি নাই। আসলেই আসে না এত কঠিন অঙ্ক। তাহলে আসে কি, দেখবেন যে ভিকে আপনার আলেকজান্ডার সাদিকু স্যারের বইয়ে কিছু ম্যাথ আছে, এইরকম ম্যাথ, এরকম ম্যাথ আছে দেখবেন কিছু, আপনারা একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, এরকম দেখবেন কিছু ম্যাথ আছে। ধরেন এখানে আউটপুট ভোল্টেজ বের করতে বলছে। হ্যাঁ, এটা মূলত প্যারালাল সার্কিট হয়ে গেল, কিন্তু ওই বলা যায় যে সিরিজ প্যারালালের মধ্যে আসলে পড়ে যায়। হ্যাঁ, তো ধরলাম এই রেজিস্ট্যান্স এক্সএল, এটা দিলাম এক্সি, আচ্ছা এক্সএল, এটা দিলাম আরএল। এখানে আমার সাপ্লাই কি দেওয়া থাকে দেন, এরকম সমীকরণ আকারে থাকে, ডাইরেক্ট এরকম ভোল্টেজ না দিয়ে এরকম সমীকরণ আকারে থাকে। ধরলাম যে 20 cos, ধরেন যে 40 - 30, এইরকম ভোল্টেজের মান দেওয়া থাকে সমীকরণ আকারে, আবার বেরও করতে বলে সমীকরণ আকারে। আমি কিন্তু অলরেডি এই টাইপের ম্যাথ করাইছি আমি ক্লাসে। তো সাধারণত আলেকজান্ডার সাদিকু স্যারের বইয়ে এরকম কিছু সিরিজ সার্কিটের ম্যাথ আছে, এরকম কার মানে অ্যাডে সাইনের এরকম তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণ আকারে মান দিয়ে এরকম কিছু ম্যাথ আছে, যেগুলো সাধারণত পরীক্ষায় আসে। এছাড়া আসলে আমাদের রেজোন্যান্স বলেন, অপটিমাম বলেন, অনেক হার্ড হার্ড ম্যাথ আছে, এগুলো আসলে আসে না। এরকম ছোটো ছোটো ম্যাথ, লজিক্যাল ম্যাথ, এগুলো আসে। তো এসি সিরিজ সার্কিটের পাশাপাশি আমাদের বুয়েট আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যে রেজোন্যান্স, এসি সিরিজ রেজোন্যান্স, এসি সিরিজ রেজোন্যান্সের সুন্দর সুন্দর কিছু ম্যাথ আছে। রেজোন্যান্সের এসি সিরিজ রেজোন্যান্স সার্কিটের কিছু সুন্দর সুন্দর ম্যাথ আছে, আমাদের ওই অপটিমামেও আছে, আমাদের ওই রেজোন্যান্স বুকেও আছে। হ্যাঁ, রেজোন্যান্স বুকে ওই যে রেজোন্যান্স বুক, এই রেজোন্যান্স এবং অপটিমাম এই দুইটা বইয়ে আমাদের এসি সিরিজ রেজোন্যান্সে খুব সুন্দর সুন্দর কিছু ম্যাথ আছে, সাধারণত ওগুলোই ঘুরে ঘুরে দেয়। তো আপনারা একটু ওই জিনিসগুলো দেখে নেবেন। বলা যায় যে সহজের মধ্যে এই সিরিজ রেজোন্যান্সের ম্যাথগুলো একটু সহজ আছে, ওগুলোই আসলে দেয় সাধারণত। প্যারালাল তো গেল, আর প্যারালাল রেজোন্যান্স পরীক্ষায় আসে না, সাধারণত আসেই না বললেই বলা চলে। তবে আমাদের ওই একটা ম্যাথ আছে অবশ্য, সেটা অনেক সময় আসে, তো ওটা খুব একটা ইম্পর্টেন্ট, তবে সাধারণত এইগুলোই আসে। আর একটা থাকলো কি জানেন, আর একটা থাকলো হচ্ছে পলিফেজ। এই পলিফেজটা আমাদের ডুয়েট অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট, বাট চাকরিতে কেন জানি বুয়েট খুব একটা পলিফেজ থেকে ম্যাথ খুব একটা দেয় না। কেন যে দেয় না আমি ঠিক জানি না, তবে একেবারে ছেড়ে দেওয়া যাবে না, দুইটা স্টেপ দিয়ে রাখলাম। তবে হ্যাঁ, পলিফেজেরও মাঝে মাঝে দেয়, কিন্তু আপনারা দেখবেন স্পেশালি লাস্ট রিপিট কোশ্চেনে আলেকজান্ডার সাদিকু স্যারের বইয়ে এই পলিফেজ থেকে কিছু ম্যাথ আছে আনব্যালেন্সের, ওই আনব্যালেন্সের কিছু পলিফেজের ম্যাথ আছে। আমি একটু লিখে দেই যে আনব্যালেন্স, দেখবেন যে আলেকজান্ডার সাদিকু স্যারের বইয়ে আনব্যালেন্সের পলিফেজের কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো একটু করবেন, ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। সাধারণত দিলে ওই ম্যাথগুলোই দেয় পলিফেজ থেকে। তো এই গেল আমাদের এসি সার্কিট, যার সিলেবাসটা কিন্তু অনেক বড়, কিন্তু সেটা সংক্ষেপ করে দিলাম যে এরকম মূল মূল জিনিসগুলো আমরা পড়লেই আমাদের কী হয়ে যাবে, সিলেবাসটা ছোটো হয়ে যাবে। এটা গেল আমাদের এসি সিরিজ সার্কিট। তাহলে কিন্তু আমাদের কি তিনটা প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের কমন হয়ে গেছে, দেখছেন? তাহলে এটাই কিন্তু সত্য, এগুলোই আসে, এর বাইরে আসে না। তাহলে আমাদের কিন্তু অলরেডি তিনটা প্রশ্ন কী হয়ে গেছে,
কভার হয়ে গেছে। এখন আসেন, যেহেতু টপিক আরও আছে, তাহলে কি সেগুলো থেকে আসবে না? আসবে। এখানে একটু ভ্যারিয়েশন হয়, অনেক সময় আসে, পরিবর্তন হয়। কি কি? ডিসি মেশিন, ডিসি মেশিন। তো ডিসি মেশিনের প্রথম যে অংশটা, সেটা যদি আমি বলি, তাহলে বলবো কি? জেনারেটর। জেনারেটর। তো এই জেনারেটর থেকে সাধারণত কি বলা যায় যে প্রশ্ন খুব কম আসে, আর আসলে খুবই হাস্যকর ম্যাথ দেয়। জাস্ট কি বলে জানেন? যে ইজির মান বের করো। হ্যাঁ, জেনারেটরে কী বের করো? যে জেনারেটিং ভোল্টেজ, ইজির মানটা বের করো, এটা বের করতে বলে। সবই দেওয়া থাকে। বলা যায় যে ইজি ইকুয়াল 5Z NP ডিভাইডেড 60A। এখানে প্রত্যেকটার মান দেওয়াই থাকে। কেন জানি মাঝে মাঝে খুব সহজ কোশ্চেন করলে এরকম করে বেড়ায়, যেখানে সব মান দেওয়া থাকে। আর কি বলে? এই যে ভোল্টেজটা কি, ইজির মানটা বের করো, এরকম কোশ্চেন দিয়ে দেয় জেনারেটর থেকে। এছাড়া তেমন একটা কোনো কোশ্চেন আসে না। কিন্তু হ্যাঁ, ডিসি মেশিনের স্পেশালি আসে মোটর থেকে, মোটর থেকে। এবং মোটর থেকে টর্কের কিছু ম্যাথ আসে। টর্ক খুবই ইম্পর্টেন্ট, টর্ক। এবং টর্কটা দুইটাতে আছে, একটা হচ্ছে শান্ট মোটর, শান্ট মোটর আর সিরিজ মোটর। শান্ট মোটর আর সিরিজ মোটর। তো স্পেশালি এই শান্ট মোটর এবং সিরিজ মোটরের যে টর্কের ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমাদের করতে হবে। কারণ আসলে এই শান্ট আর সিরিজ মোটর থেকেই টর্কের ম্যাথ আসে। ঠিক আছে, এই গেল আমাদের ডিসি মেশিন। জাস্ট ওকে, ঠিক আছে, এতটুকুই। আর এইটার বিপরীতে আমাদের স্পেশালি যেটা থাকে, সেটা হচ্ছে এসি মেশিন, অর্থাৎ ট্রান্সফরমারের ম্যাথ। ট্রান্সফরমার, তাহলে এসি মেশিন, এসি মেশিন। তো এসি মেশিনের শুরুতে যদি আমি আসি, তাহলে বলবো যে ট্রান্সফরমার। ট্রান্সফরমার কিন্তু অনেক মজার টপিক, এবং ট্রান্সফরমার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, এরকম প্রশ্ন পাওয়া খুব মুশকিল হয়ে যায় কিন্তু। কারণ ট্রান্সফরমার থেকে খুবই বার আসে, মানে বলা যায় যে ম্যাক্সিমাম টাইমে ট্রান্সফরমার থেকে ম্যাথ আসে। তবে ট্রান্সফরমার থেকে যদি না আসে, তাহলে যেটা আসে যে জেনারেটর মোটর থেকে। হ্যাঁ, জেনারেটর মোটর, এখানে একটু ভেরিয়েশন হয়, এই জন্য এগুলো সবগুলো মোটামুটি পড়তে হয়। তো সিলেবাস একটু ছোটো করে দেওয়ার চেষ্টা করতেছি। তো ট্রান্সফরমার থেকে স্পেশালি দক্ষতার ম্যাথ আসে, দক্ষতার আসে। এছাড়াও আসে ভোল্টেজ রেগুলেশনেরও আসে, অনেক সময় টার্মিনাল ভোল্টেজেরও আসে। তবে স্পেশালি যেগুলো আসে সেটা হচ্ছে দক্ষতা, আরেকটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট এবং ওপেন সার্কিট টেস্ট। এই শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট টেস্ট থেকে যে ম্যাথগুলো আসে, কারণ এই শর্ট সার্কিট টেস্ট থেকেও দক্ষতা বের করা যায় এবং ওপেন সার্কিট টেস্ট থেকেও দক্ষতা বের করা যায়। হ্যাঁ, আবার এখান থেকে এই দুটা টেস্ট থেকে ভোল্টেজ রেগুলেশন বলেন আর টার্মিনাল ভোল্টেজ বলেন, এগুলোও কিন্তু এই টেস্ট থেকেই, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, এই টেস্টের যে মানগুলো আছে, এই টাইপের ম্যাথ থেকেও এই কোশ্চেনগুলো করা যায়। তো ওই শর্ট সার্কিট আর ওপেন সার্কিটের ম্যাথের যে এই কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো একটু বেশি বেশি করে করবেন। সাধারণত ট্রান্সফরমার ম্যাথ আসলে এর ভিতরেই আসে, এর বাইরে আসলে আসে না। এটা হলো ট্রান্সফরমার। তো ইদানিংকালে প্রশ্নকর্তারা কেন জানি ভাবতেছে যে এই প্রশ্নগুলো দিলে তো পারতেছে, এগুলো আর তো ছেলেপেরা খুব পারতেছে। তখন ইদানিংকালে পরীক্ষা হার্ড করার কারণে গতানুগতিক ধারা থেকে একটু বেরিয়ে আসতেছে, এসে যেটা করতেছে যে ট্রান্সফরমার থেকে কোশ্চেন না দিয়ে অল্টারনেটর থেকে দিচ্ছে, অল্টারনেটর। এই জন্য আমাদের অল্টারনেটরের যে ম্যাথগুলো আছে, নর্মাল ম্যাথগুলো, জাস্ট ভোল্টেজ বের করা, প্রাইমারি সেকেন্ডারি, হ্যাঁ, ভোল্টেজ বের করা যে ম্যাথগুলো আসে, সেগুলো একটু, হ্যাঁ, কেপি কেডি সাপেক্ষে, এই কেপি কেডি সাপেক্ষে ইপি ইএস এর ম্যাথগুলো একটু আপনার করে রাখবেন। কারণ ইদানিংকালে এই ট্রান্সফরমারকে স্কিপ করে অল্টারনেটের দিকে ঝুঁকতেছে, কেননা ছাত্ররা আসলে এগুলো এখন পারে। এই হলো বড় সমস্যা, দিন দিন প্রশ্ন কঠিন হয়ে যাচ্ছে। এটা গেল অল্টারনেটর। এছাড়া আরেকটা আছে স্পেশালি, সেটা হচ্ছে কি বলেন, এটা হচ্ছে সিনক্রোনাস অবলিক ইন্ডাকশন, ইন্ডাকশন মোটর।
এখান থেকে কিন্তু কিছু সুন্দর সুন্দর ম্যাথ আছে এই টপিকটার, সিনক্রোনাস এবং ইন্ডাকশনের অনেক সুন্দর সুন্দর ম্যাথ আসে, এবং বুয়েটে লাস্ট পিজিসিবিতে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন দিয়েছিল। এবং ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সিনক্রোনাস এবং ইন্ডাকশন মডেলের অঙ্ক। তাহলে মোটামুটি এখান থেকে ওই ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে, এনএস এর মান, এনএস এনআর, হ্যাঁ, তারপর স্লিপের যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, অর্থাৎ যে বলা যায় যে সিনক্রোনাস স্পিড, রটর স্পিড, স্লিপ, এই মানগুলা বের করা যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো আসলে খুবই আসে চাকরির পরীক্ষায়। তো সেগুলো একটু আমরা জাস্ট করবো। তাহলে এই তো এসি মেশিন শেষ। তাহলে কিন্তু এখানে কিন্তু কী হলো, আরও একটা কোশ্চেন কিন্তু কমন পাওয়া গেল। তাহলে কিন্তু 8টার মধ্যে এই 4টা কোশ্চেন কিন্তু আমাদের অলরেডি শেষ, 4টা প্রশ্ন নিয়ে আলোচনা করা শেষ। এখন আমরা আসি, এখন যে কথাটা হলো সেটা হচ্ছে তাহলে বাকি 4টার কী অবস্থা, তাহলে বাকি 4টা কোথা থেকে আসে। মনে রাখবেন এই যে যেটা আমি গ্রুপেও বলেছিলাম যে এখন পর্যন্ত যে আলোচনা করলাম এই 4টা ম্যাথ, এই 4টা ম্যাথ কিন্তু বলা যায় যে 8000 যদি পরীক্ষার্থী হয় তাহলে 2000 পরীক্ষার্থী বলা যায় যে পারে। কারণ আমি এখন পর্যন্ত যে কথাগুলো বলেছি এই কথাগুলো, এই টপিকের ম্যাথগুলো সাধারণত যারা বিশেষ করে গাজীপুরে অ্যাডমিশন দিয়েছে, তারপরে অনেক ডুয়েটিয়ান ভাইয়েরাও পরীক্ষা দেয়, সেটা আলাদা বিষয়, ওনারা তো পারেই। তো সব মিলাই আসলে এই ম্যাথগুলো না 2000 জন প্লাস পারে। তাহলে আমাদের কম্পিটিশনে টিকে থাকার জন্য এই টপিকগুলো, এখন পর্যন্ত যে টপিকগুলো বলেছি এই টপিকগুলো বিশদভাবে জেনে রাখতে হবে, যাতে করে আমি কম্পিটিশনে টিকে থাকতে পারি। এবারে আসি ফাইনালি এই টিকে থাকার পরে আমি টিকতে পারবো কি না রিটেনে, এবার সেই দৌড়ের খেলায় আসি। তাহলে বাকি 4টা কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে আমি লিখিত পরীক্ষায় আমি কোয়ালিফাই হব কি না। তো এবার আসি, বুয়েট কিন্তু ইদানিংকালে কিছু জিনিস ফলো করার মতো, যেমন আমাদের কিন্তু অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এত বেশি বুয়েট ভালোবাসে, হ্যাঁ, এত বেশি একে ভালোবাসে, 2018, 19, 20 সালে এমন কোনো চাকরির পরীক্ষা নেই যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার থেকে কোশ্চেন করে নেয়। এবং তার জন্য কিছু কমন থাকতো, যে সামিং অ্যাম্প্লিফায়ার, এই সামিং অ্যাম্প্লিফায়ার থেকে যে কতবার কোশ্চেন আসছে এটা বলে বোঝা যাবে না। 18, 19, 20 সাল পর্যন্ত, হ্যাঁ, এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার থেকে খুব আসছে কোশ্চেন, এই 4টার মধ্যে একটা। তো এখন ইদানিংকালে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকেও স্কিপ করে দিচ্ছে, দিয়ে অন্য টপিক ঢুকাচ্ছে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। কিন্তু তার মানে এই না যে আপনি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বাদ দেবেন, স্পেশালি এই টপিকটা আপনারা করে রাখবেন, কারণ প্রশ্ন আবার রিপিট হতেই পারে। এটা গেল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নিয়ে কথা, সবথেকে আলোচিত একটা টপিক। এবারে আসি কমিউনিকেশন। এই কমিউনিকেশনকে তো বলা যায় যে আরও বেশি ভালোবাসে বুয়েট। কমিউনিকেশন থেকে প্রশ্ন আসে নাই 2018, 19, 20 সালে এরকম বলা মুশকিল। তো 18, 19, 20 সালে সব থেকে যে কোশ্চেন আসছে সেটা হচ্ছে আমাদের পিসিএমের অঙ্ক বেশি আসছে, হ্যাঁ, পিসিএমের এগুলো ম্যাথ আছে, সেই ম্যাথগুলো খুব আসছে। কিন্তু আমরা সাধারণত ডুয়েট অ্যাডমিশনে এম আর এফএম এর ম্যাথ করে বসে থাকি, কিন্তু চাকরির পরীক্ষায় বুয়েটে যায় দেখি পিসিএম এর ম্যাথ দিয়ে বসে আছে। তো আরেক সমস্যা। তো এই জন্য আমরা কি করব, পিসিএম এবং এম এফএম 3টাই করে রাখবো। কিন্তু ইদানিংকালে কি করতেছে, কমিউনিকেশন থেকে এইটাকেও এখন ডাল মারা দিচ্ছে, এইটাও এখন আসতেছে না। তাহলে আসতেছে কি, কমিউনিকেশন থেকে এখন আবার আসতেছে এগুলো ব্লক ডায়াগ্রাম, মানে একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে, বুঝছেন? যতই দিন যাচ্ছে বুয়েট সামনের দিকে আগাচ্ছে কোশ্চেন। আগে পিসিএম, এম, এফএম এর ম্যাথ তো একটু কম দিত, পিসিএম ম্যাথ সবসময় দিত। এটা কি হয়ে গেল, মুখস্থ করে ফেলে স্টুডেন্টরা, যে এখন ম্যাথ দিলেই স্টুডেন্টরা পারে, কোনো কথা নেই, হ্যাঁ, দিলেই পারে। তো এখন কী করছে, এটা স্কিপ করে দিয়ে এখন ব্লক ডায়াগ্রাম দেওয়া শুরু করে দিচ্ছে কমিউনিকেশনে, হ্যাঁ, যে কোনো একটা ব্লক ডায়াগ্রাম দিচ্ছেই, এম এর বলেন, এফএম এর বলেন, হ্যাঁ, এফএম এর রিসিভার হেটারো সেটারের বলেন, সুপার হেটারোডাইন রিসিভারের বলেন, এগুলো এখন দিচ্ছে। পাশাপাশি আপনার অপটিক্যাল ফাইবারের ব্লক ডায়াগ্রাম বলেন, পিসিএম এর ব্লক ডায়াগ্রাম বলেন, হ্যাঁ, এই এখন ব্লক ডায়াগ্রাম দিচ্ছে।
ম্যাথ বাদ দিয়ে ব্লক ডায়াগ্রামটা শুরু করেছি। তাহলে এটা একটু মাথায় রাখবেন আপনারা। আমি এখন যা আলোচনা করতেছি এই 4টা কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করতেছি। তাহলে অপারেশন অ্যাম্প্লিফায়ার গেল, কমিউনিকেশনও গেল। তাহলে বুঝলাম এখান থেকে একটা, এখান থেকে একটা, কিন্তু এখন দেখলে ভেরি করতেছে, এগুলোতে এখন আসতেছে না। কমিউনিকেশন অবশ্য পিসিএম এএমকে স্কিপ করে ব্লক ডায়াগ্রাম দিচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু আমি একটা অলরেডি নিশ্চিত হয়ে গেলাম যে তাহলে কমিউনিকেশনের এই ম্যাথের পাশাপাশি আমাকে ব্লক ডায়াগ্রাম এখন বেশি বেশি করে পড়তে হবে, কারণ ব্লক ডায়াগ্রাম একটা আসতেছে এই কমিউনিকেশন থেকেই। তাহলে এটা গেল আমাদের মূলত এখান থেকে, অর্থাৎ এক্সট্রা 4টার মধ্যে একটা নিয়ে কোশ্চেন, ঠিক আছে। এখন থাকলো আরও 3টা কোশ্চেন। এই 3টা আবার কোথা থেকে আসে? এই 3টা যেটা আসতেছে ইদানিংকাল লাস্ট 2020-এর শেষে, হ্যাঁ 20-এর শেষে লাস্ট মান্থ এবং 21 সালে এসে 21 সাল এসে যেটা দেখা গিয়েছে কিছু স্পেশাল টপিক থেকে 2টা অথবা 3টা পর্যন্ত প্রশ্ন করা করতেছে, প্রশ্ন করা হচ্ছে, খুবই দর্শনীয়। তো সেটা কি বলতেছি, যেমন 2020 সালে আমাদের সুইচ গিয়ার নামে একটা বই আছে, যেটা আমাদের ভিকে ম্যাথের পাওয়ার সিস্টেম আর কি, যেটা আমরা এক কথায় বলি যে পাওয়ার সিস্টেম। এই পাওয়ার সিস্টেম থেকে 2020 সালে দেখা গেছে যে 2-3টা পর্যন্ত প্রশ্ন করছে। পার ইউনিটের কিছু ম্যাথ আসছে, কোনো পরীক্ষায় পার ইউনিট আসছে, কোনো পরীক্ষায় আসছে হচ্ছে রিলের অঙ্ক, কোনো পরীক্ষায় আসছে ডিফারেন্সিয়াল ট্রান্সফরমারের যে প্রোটেকশন আছে, সে ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার প্রোটেকশনের কিছু ম্যাথ আছে, সেটা দিয়েছে। তো মূলত এই 2020 সালে এই সুইচ গিয়ার নিয়ে পড়েছিল, কেন জানি 2-3টা কোশ্চেন এই সুইচ গিয়ার থেকে আসতেছিল। পাশাপাশি এই সুইচ গিয়ার থেকে আবার একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সেটা ইনডোর হতে পারে আউটডোর সাবস্টেশনে আর কি, হ্যাঁ 11/0.4 kV সাবস্টেশনের ব্লক ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলা যায়, অথবা লেআউট প্ল্যান, হ্যাঁ লেআউট প্ল্যান। এগুলো ঘিরেই দেখা যাচ্ছে যে সুইচ গিয়ার থেকে ওই 2-3টা প্রশ্ন সবসময় করতেছে। তো কিন্তু এই লাস্ট 2021 সালে আসে দেখা যাচ্ছে কি, যে লাস্ট 2021 সালে আসে আবার আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে যে টিডি, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, টিডি। এই যে টিডি, এই টিডি থেকে আবার এই লাস্ট 2021 সালে এসে এখান থেকে আবার 2টা অথবা 3টা পর্যন্ত প্রশ্ন করে ফেলতেছে। এখন এইটা হয়তো এই বছর পর্যন্ত চলবে, আবার চেঞ্জও হতে পারে। তো তার মধ্যে তোমার এই যেমন লাস্ট পরীক্ষায় আসছিল যে শর্ট, মিডিয়াম এবং লং ট্রান্সমিশনের সমতুল্য সার্কিট, যেটা আমরা ওই যে অলরেডি মিডিয়ামের কিন্তু সমতুল্য সার্কিট আমরা কিন্তু TD2-তে আমি আলোচনা করেছিলাম। তো সেগুলোর সার্কিট জাস্ট আর্ট করতে বলছে, বুঝতে পারছেন। এটা একটা কোশ্চেন আছে টিডি থেকে। আবার কোশ্চেন কি আছে, আবার কোশ্চেন আসছে হচ্ছে যে লাইনের দৈর্ঘ্য নির্ণয়, লাইনের দৈর্ঘ্য নির্ণয় করতে, শর্ট ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য নির্ণয়ের ম্যাথ আসছে। রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, সেটার সাপেক্ষে আমাকে শর্ট ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য নির্ণয়ের একটা ম্যাথ চলে আসছে। এছাড়াও আবার স্যাগের ম্যাথ আসছে, এবার আসছে, বুঝতে পারছেন, স্যাগের ম্যাথও আসছে। তো এইবার কেন জানি বুয়েট এই টিডির পেছনে লেগে পড়ে আছে, ঠিক আছে। তাহলে আমরা এই বছরে টিডিকে স্পেশাল টপিক হিসাবে ধরে রাখবো। পাশাপাশি অবশ্যই বুয়েট যখনই প্যাটার্ন চেঞ্জ করবে, কোন প্যাটার্নটা, এই যে এক্সট্রা 4টা ম্যাথ, এই ম্যাথের 4টা প্যাটার্ন কিন্তু অলওয়েজ খালি পরিবর্তন হয়, বাট আগের যে 4টা ম্যাথ যেটা আমি বললাম,
এই প্যাটার্ন কখনো চেঞ্জ হয় না, কারণ এই 4টা ম্যাথ অলওয়েজ টাইম শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় থাকেই। যা পরিবর্তন আসে এই 4টা প্রশ্নের উপরে। এই কারণেই সাধারণত যারা এই পরীক্ষা দিতে যায় এই 4টা ম্যাথ সবাই পারে, বাট এই 4টা ম্যাথ কিন্তু কোশ্চেনের উত্তর করতে পারে না। কেউ এই 4টা থেকে 2টা পারে, কেউ 1টা পারে, কেউ 3টা পারে। যে একেবারে ফুলফিল ভাগ্যের লাখ ফেভার করে তারা 4টাই পারে, অর্থাৎ তার চাকরি হয়ে যায়। বুঝতে পারছেন? এই তাহলে এটা গেল আমাদের ফাইনালি বাকি 3টার কাহিনী, যেখানে মানে বুয়েট সুন্দর ওই লজিকের মধ্যে এখন চলাফেরা করতেছে। তাহলে লাস্ট 3টা ম্যাথ কিন্তু আমাকে কমন নিতে গেলে যে জিনিসটা আমাদের ফলো করতে হবে, যে লাস্ট মানে মাসগুলোতে বুয়েট যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোতে এই যে এক্সট্রা যে 4টা কোশ্চেন 4টা প্রশ্ন, সেই 4টা প্রশ্ন কোন বই ফলো করতেছে সেই বইটা থেকে বারংবার প্রশ্ন আসবে। এই জন্য ওই বইটাকে বের করে পরীক্ষা হলে যাওয়ার আগে ওই বইটাকে তুলো করে যাইতে হবে, তাছাড়া এই 4টা প্রশ্ন কমন পাওয়া যাবে না। আর একটা স্পেশাল টপিক আমি কথার মাঝে ছেড়ে ফেলেছি, সেটা হচ্ছে জেনারেশন। এখান থেকেও বুয়েট ওই ভ্যারিয়েশন করে, এই 4টার মধ্যে ভ্যারিয়েশন করে, এই 4টা প্রশ্নের মধ্যে ভ্যারিয়েশন করে। অনেক সময় জেনারেশনের ম্যাথ দিলে ওদিকে এসি সার্কিট মিস যায়, অথবা জেনারেটর মোটর মিস যায়, অথবা ট্রান্সফর্মার মিস যায় যদি জেনারেশনের ম্যাথ দেয়। তো জেনারেশনে কোন ম্যাথগুলো দেয়? জেনারেশনের ম্যাথগুলো দেয় হচ্ছে লোড ফ্যাক্টর, যেটা আমি অলরেডি গ্রুপে লিখে দিয়েছিলাম, পাবলিক করে যদি দেই, লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর, হ্যাঁ ডিমান্ড ফ্যাক্টর, তারপরে কি আছে ক্যাপাসিটি ফ্যাক্টর আছে, ক্যাপাসিটি ফ্যাক্টর আছে, হ্যাঁ তারপরে ডাইভার্সিটি ফ্যাক্টর আছে, ডাইভার্সিটি ফ্যাক্টর। সাধারণত এই ফ্যাক্টরের ম্যাথ আসে। তবে ইদানিংকালে বুয়েট রিজার্ভ ক্যাপাসিটির ম্যাথ দিচ্ছে, এই জন্য এটাকে স্পেশালি দেখালাম যে আপনাদের জেনারেশন টপিকের রিজার্ভ ক্যাপাসিটির ম্যাথগুলো একটু ভালোভাবে করবেন। পাশাপাশি আমার এই লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর করার সময় কিছু আমাদের এরকম ডায়াগ্রাম আকারে, হ্যাঁ এরকম ডায়াগ্রাম আকারে কিছু মান দেওয়া আছে, তো সেগুলো একটু আপনারা করবেন। এরকমভাবে কিছু আমাদের ওয়েভ ডায়াগ্রাম আকারে আমাদের কিছু ওই লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টরের মান দেওয়া আছে, এগুলো আপনারা করবেন, কারণ এখান থেকেও আসলে ম্যাথ দিচ্ছে ইদানিংকালে জেনারেশন থেকে। এই তো মোটামুটি আমাদের বাকি 4টা প্রশ্নেরও সমাধান হয়ে গেল। তো আমি যদি এখন সলিউশনে আসি, তাহলে বলবো যে আমাদের বুয়েটে, এই বুয়েট ভেন্যুতে যতগুলো এক্সাম হয় সবগুলো এক্সামেরই বলা যায় যে এই প্যাটার্নটাই সাধারণত লাস্ট 2 ইয়ার্স থেকে, অর্থাৎ 19, 20 বলা যায় 21 সাল, এই প্যাটার্নটাই তারা ফলো করতেছে। আর এই প্যাটার্নটা বুঝতে গেলে আমাদের একটা স্টুডেন্টের পরীক্ষা দিয়ে 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 তারপরে কোনো একটা সময় তারা বুঝে ফেলে। তাহলে আমি সেই 2 বছরের অভিজ্ঞতা বলেন বা একটা চাকরির পরীক্ষার্থী যেখানে 2 বছর বা 1.5 বছর 1 বছর লাগে, আমি আশা করি আজকের আলোচনা যদি ক্লিয়ারলি আপনি বুঝে থাকেন, পাশাপাশি আমি যেহেতু গ্রুপে পোস্ট দিয়েছি সেই পোস্টটা যদি আপনি পড়ে থাকেন, তাহলে আমি মনে করি আপনাদের বুয়েটের যে কোনো এক্সামে আপনি সকল প্রশ্নই মোটামুটি কমন পেয়ে যাবেন। তো আজকে আমি এই বুয়েটের সাধারণত এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসে না, তো সেই প্রশ্নগুলো আমি মোটামুটি নিজে থেকেই যতটুকু পারা যায় নিজে থেকেই প্রশ্ন করেছি, নিজে থেকেই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সব কিছু বলা যায় যে যতটুকু পারা যায় আমি একেবারে ডিটেইলি আলোচনা করলাম। তো সাধারণত এই আলোচনাগুলো বা এই যে বুয়েটে যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষার এই যে সিলেবাসটা, এটা আয়ত্ত করতে আমাদের বহু পরীক্ষা দিয়ে তারপরে আয়ত্ত করতে হয়। তো আমি আশা করি আজকে যারা এই ভিডিওটা দেখতেছেন, এই ক্লাসটা আপনারা করতেছেন, প্লাস পাশাপাশি পরবর্তী দিনে যারা রিভিউ ক্লাসটা করবে, আমি আশা করি তারা যদি সেটাকে অ্যাবজর্ব করতে পারে, সে অনুযায়ী যদি পড়াশোনা করতে পারে, আমি মনে করি যে কোনো চাকরির পরীক্ষায় সে কমন পাবে। পরীক্ষার প্রশ্ন সব প্রশ্ন মোটামুটি বুয়েটে কমন পাওয়া যাবে।
তো আজকে আলোচনার এই ছিল বিষয়বস্তু। তো যেহেতু আপনারা কষ্ট করে অলরেডি দেখতেছি অনেকেই দেখতেছেন, তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আজকের আলোচনার উপরে, যদি কোনো জানার থাকে তাহলে সেটা করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। দেন প্রশ্নগুলো নিয়ে আমি বিদায় নেব আজকে। তো আপনারা প্রশ্ন করুন। হয়তো অনেকের আসলে প্রশ্ন খুঁজে পাচ্ছে না, আমি ঠিক জানি না, হয়তো তাদের অজান্তে সকল প্রশ্নের হয়তো আমি উত্তর দিয়েছি মনে হচ্ছে, যার কারণে আসলে কোনো প্রশ্ন আমি পাচ্ছি না। তো আশা করি আপনারা হয়তো সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো ঠিক আছে, যেহেতু আপনারা কোনো প্রশ্ন করতেছেন না, আচ্ছা শামীম বাদশা বলছে যে নন পার্ট নিয়ে আলোচনা করব একদিন। আচ্ছা ইনশাল্লাহ আমি নন পার্ট নিয়ে একদিন আলোচনা করব। কিন্তু নন পার্ট হিসেবে নন পার্টে আজকে যদি কোনো প্রশ্ন থাকে আর কি। ধন্যবাদ হৃদয়। আসলে যারা তোমরা তো অলরেডি সপ্তম পর্বে আছো, কিছুদিনের মধ্যে তোমাদের শেষ হবে, তোমাদের জন্য অনেক উপকার হবে। এই আর কি। তো যেহেতু আর কারো কোনো প্রশ্ন নেই, হ্যাঁ, তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি ডিরেক্টলি আজকে যে টপিকগুলো আমি আলোচনা করেছি, আমি চেষ্টা করব সেই টপিকগুলো সিরিয়াল ওয়াইজ আলোচনা করার জন্য, যাতে করে তারাও আমি আসলে খুব করে চেষ্টা করব যে এই প্রত্যেকটা টপিক আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম আজকে, প্রতিটা টপিক আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা ক্লাসে জয়েন করতেছেন, রেগুলার করবেন, তাহলে হয়তো অনেক উপকৃত হবেন। আর সাথে সাথে আমার এই প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমার টপিকস যে নামে একটা আমাদের গ্রুপের শুরুতে লিখবেন যে টপিকস লেখা, সেই টপিকসে আপনারা ক্লিক করবেন। সেই টপিকসে ঢুকে এখানে প্রত্যেকটা এই যে পিজিসিবি নামে আমার এই যে এখন মার্ক করা আছে, এটা নামে সকল ক্লাস অ্যাড করা থাকবে। সেখান থেকে আপনারা সময় করে করে নিজে থেকে দেখে নেবেন, তাহলেই হবে। ঠিক আছে? তো ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ থাকি, তাহলে আমি প্রতিদিন হয়তো এভাবে ক্লাস নিতে পারবো। এই আর কি। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই।